যারা আছেন শুধু আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা আরো একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে জব ম্যাথের আবার একটা নিউ জার্নি। এবং এই জার্নিটার অ্যাকচুয়ালি আমার সাথে যখন শুরু হচ্ছে, এটা অনেকটা নেভার এন্ডিং প্রসেসের মতো। শুরু হলে এটা শেষ নাই। যদিও লাইভ ক্লাস আমি নিব 5 থেকে 6 মাসের মতো, যতদিন পর্যন্ত গ্রুপগুলা মানে নষ্ট না হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা গ্রুপের প্রবলেম না হচ্ছে, অন্তত পক্ষে 2 বছর আমরা আগলায় ধরে রাখবো যে গ্রুপগুলা যাতে কোনো সমস্যা না হয়। আর যদি গ্রুপ থাকতেই থাকলে তো গ্রুপ তো আর মানে বন্ধ করে দেওয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে প্রায় মিনিমাম 2 বছর থেকে 3 বছরের জন্য জবের যত টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথের বেসিক থেকে শুরু করে সব টাইপের জিনিসের করার যে কোর্সটা, সেটাই হচ্ছে জব ম্যাথ কোর্স। এইবার হচ্ছে 2025-এর। তো সবাই সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি একটু দেখে নেই সবকিছু দেখা যাচ্ছে কিনা, এই পাশ থেকে একটু দেখে নেই। ওকে, দেখা যায়। এই ইয়াটা বাড়াই দিলে সুবিধা হবে। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, আচ্ছা। তো আজকের আজকের যে এই ক্লাসটা শুরু হলো, আজকের এই ক্লাসটাতে আমরা প্রথমত আলোচনা করব এই কোর্সে আমরা কি কি পড়ব এবং আপনাদেরকে কি কি করতে হবে। আপনি যদি এই কোর্স থেকে সবচেয়ে বেশি আউটপুট পেতে চান, আপনাকে কি করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। এই কোর্সের টপিক মানে কি কি টপিক পড়ানো হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং আজকে আমরা শুরু করে দিব সংখ্যা যেই অধ্যায়টা আছে, সেই সংখ্যা অধ্যায়ের যেই প্রথম পোর্শন সেটা আমরা শুরু করে দিব। তো আসেন আমরা এক এক করে দেখি। প্রথমেই আমি আপনাদেরকে বলি যে অ্যাকচুয়ালি আমরা এই কোর্সে কি কি পড়ব। প্রথম যেই জিনিসটা এই কোর্সের মধ্যে আমরা যেই জিনিসটা পড়ব সেটা হচ্ছে যে এই কোর্সের আমাদের রয়্যাল এডিশন 2024 অথবা সামনে যদি 2025 হয়, এই দুইটা মানে এডিশনের সাথে এই কোর্সে আমি যা পড়াবো সেইটার নাম্বারের মিল থাকবে। আপনার কাছে বেসিক ম্যাথ বা মানে বেসিক টু ম্যাজিক ম্যাথের যে কোনো বই থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে নাম্বারগুলা আমি যেই কোর্সে যে অঙ্কগুলা করাবো সেগুলো জব ম্যাথ কোর্স 2024-এর সাথে মিল পাবেন। 2000 জব বেসিক টু ম্যাজিক ম্যাথ যে কোর্সটা আছে এটার মানে বইটা যে আছে এটার আগের এডিশনের সাথেও মিল পাবেন, কিন্তু হুবহু মিল পাবেন এই বইয়ের সাথে। যদি কারো কাছে বই না থাকে তাহলে কি করবেন? কোনো সমস্যা নাই, আমি প্রত্যেকটা ক্লাসের স্লাইড দিয়ে দিব, এইবার যে আমি কোর্সটা নিব এটার স্লাইডটা আমি যা যা লিখবো আমার ক্লাস নোট সহকারে স্লাইডের মধ্যে থাকবে। গতবার আমি কোর্সের মধ্যে স্লাইড দিয়েছিলাম ফাঁকা স্লাইড, এইবার হচ্ছে আমি যা লিখবো সেই স্লাইডটা এটাই অন্তর্ভুক্ত থাকবে, সেটা মিলে আপনার ক্লাস নোট আকারে থাকবে। আর আলাদা করে আপনাকে এই বইয়ের পিডিএফ দেওয়া হবে। এই বইয়ের পিডিএফ আপনি দেখতে পারবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে দেখতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, অনেকেই আছেন আজকের ক্লাসটা কিন্তু পাবলিকলি নেওয়া হচ্ছে, যারা এখনো ভর্তি হন নাই অনেকেই আছেন, অনেকে জানতে চাচ্ছেন যে মান্থলি কোর্স ফি 1000 টাকা কিনা। মান্থলি কোর্স ফি 1000 টাকা না, টোটাল কোর্স ফি 1000 টাকা। 5 বা 6 মাস ধরে যে আমরা ক্লাসটা করব, 5 বা 6 মাসে 70-80, গত 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 কোর্সে আমরা 120টার উপরে ক্লাস করছি। টোটাল কোর্সের ফি হচ্ছে 1000 টাকা। আগের কোর্সের ভিডিওগুলা রেকর্ডিং আছে, আপনি গ্রুপের মধ্যে আগের কোর্সের ভিডিওগুলো দেখে নিতে পারবেন ভর্তি হওয়ার পরে। ঠিক আছে, ওকে। থার্ড এডিশন আছে, কোনো সমস্যা নেই, থার্ড এডিশন থাকলেও সমস্যা নেই, আমি এই এডিশনের পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, এইবার আসেন কি কি টপিক পড়ানো হবে। ঠিক আছে, তো আমাদের যে টপিক পড়ানো হবে প্রথমেই আসবে হচ্ছে পাটিগণিত, তারপরে আসবে আমাদের বীজগণিত, তারপরে আসবে হচ্ছে আমাদের জ্যামিতি এবং পরিমিতি। এইভাবে করে আমরা পড়ব।
পাটিগণিত যে পার্টটা আছে, এই পাটিগণিত পার্টের মধ্যে আমাদের প্রথম যে মানে চ্যাপ্টারটা হবে সংখ্যা, যেটা আজকেই শুরু হয়ে যাবে। সংখ্যা থেকে শুরু হচ্ছে। এরপরে আমাদের আসবে শতকরা, তারপরে আসবে লাভ ক্ষতি, তারপরে সুদ কষা, তারপরে লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, গড়, তারপরে ঐকিক নিয়ম, নল, চৌবাচ্চা ও কাজ, দূরত্ব, সময়, গতিবেগ, ট্রেন, নৌকা এবং স্রোত, এলিগেশন ও মিশ্রণ, বয়স, পরিমাপ, এইভাবে করে আমাদের পাটিগণিতটা শেষ হবে। ঠিক আছে? ওকে ওকে আচ্ছা, এইবার দেখেন। ওকে, এইবার দেখেন, খেয়াল করেন। আমরা বীজগণিতে আমরা শুরু করব যখন, বীজগণিতে সূত্রাবলী এবং মান নির্ণয়, বীজগণিতে সূত্রাবলী এবং মান নির্ণয় মানে বীজগণিতিক রাশি যেটা আছে, এটার উপরে অনেকগুলো ক্লাস হয়, 5টা ক্লাস হবে ন্যূনতম। তারপর উৎপাদকের বিশ্লেষণ, এখানে তো অনেক কিছু জিনিস আছে, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন আছে, তারপরে ভাগশেষ উপপাদ্য আছে, মানে বহুপদী যেটা উৎপাদকের বিশ্লেষণ, সেগুলো আছে, অনেক কিছু জিনিস আছে। বীজগণিতীয় লসাগু গসাগু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রাইমারি শিক্ষক নিবন্ধনে খুবই মানে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে বীজগণিতীয় লসাগু গসাগু। তারপরে আছে সূচক, তারপরে আছে লগারিদম, তাই না? সূচকের পরে লগারিদম, তারপরে ধারা, তারপরে আছে সমীকরণ, তারপরে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, ভেনচিত্র, অসমতা, ফাংশন, এগুলো সবগুলোই আমরা পড়বো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বীজগণিতের পার্ট, সবকিছুই আছে। জ্যামিতির মধ্যে জ্যামিতি যখন আমি পড়াই, জ্যামিতি পড়ানোর সময় আমি জ্যামিতি এবং পরিমিতি একসাথেই পড়াই। জ্যামিতি আর পরিমিতির মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। জ্যামিতিতে সাধারণত কোণ নিয়ে আলোচনা করা হয়, কোণ নিয়ে আলোচনা করা হয়, এবং যেখানে আলাদা আলাদা চিত্র অঙ্কন নিয়ে বিভিন্ন টাইপের জিনিস, কোণ বের করতে বলে, বাহুর দৈর্ঘ্য বের করতে বলে। আর পরিমিতিতে সেম জিনিস, মাঝে মাঝে বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল থেকে বের করতে বলা হয়। পরিমিতি এবং জ্যামিতি একসাথে করেই আমরা পড়বো। বিন্দু রেখা কোণে জ্যামিতির পোর্শনটা বেশি, ত্রিভুজে জ্যামিতি এবং পরিমিতি দুটাই সমান পরিমাণই আছে। ঠিক আছে? ওকে, হ্যাঁ, কোর্স শেষ হলে এই কোর্সের ভিডিও যেমন দেখতে পারবেন, এবং এখনো ভর্তি হলে আগের কোর্সের ভিডিওগুলোও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তারপরে বৃত্ত আছে, ঘন জ্যামিতি আছে, ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি পার্টটাও কিন্তু পড়ানো হবে। ঠিক আছে? ত্রিকোণমিতি পার্টটা যেমন আমি আগের ব্যাচে 2টা ক্লাস নিয়েছিলাম, তো আমার টার্গেট হচ্ছে যে এই ব্যাচে ত্রিকোণমিতি পার্টটা একটু ডিটেলস পড়ানো, সেটা আমি দিয়ে দিব। তো এই হলো আমাদের কি কি পড়াবো, এই জিনিসটা নিয়ে কি কি পড়াবো। তো আমরা কি আজকে কি আমরা ক্লাস শুরু করে দিতে পারি কিনা, যে একটা টপিক, যে সংখ্যা টপিকটা আমরা সবাই, আপনারা যদি বলেন তাহলে আমরা সংখ্যা টপিকটা আজকেই শুরু করে দিব। আপনারা কি মনে করেন, আজকে কি আমরা সংখ্যা টপিকটা শুরু করে দিব কিনা? ইয়েস অর নো? ইয়েস, আপনারা কি সবাই রেডি আছেন যে সংখ্যা টপিক দিয়ে আমরা শুরু করে দিব? দেখি আমরা রেডি আছি। এই যে সংখ্যা, সবাই কি আমরা সংখ্যা, নাম্বার, এই টপিকটা শুরু করে দেব? রাইট, আচ্ছা, দেখছেন, খুবই অসাধারণ। আপনাদের মেন্টাল অ্যাবিলিটির আর ক্লাস, হ্যাঁ হবে, মেন্টাল অ্যাবিলিটির ক্লাস হবে। এইটা তো ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো হবে রবি, মঙ্গল, বৃহস্পতিবারে। আমাদের আগের কোর্সের ওই যে একজন বলছে মেন্টাল অ্যাবিলিটির 4টা ক্লাস হয়েছে, আর বাকি ক্লাসগুলো হবে কিনা? অবশ্যই হবে, ওই মাঝখানের দিনগুলোতে হবে, আমি রুটিন দিয়ে দিব ওই ক্লাস, বাকি 6টা ক্লাস কিভাবে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করতে পারি। আচ্ছা, প্রথমেই আমি আপনাদেরকে যদি বলি, এইখানকার প্রথম আমাদের এই বেসিক টু ম্যাজিক ম্যাথে কোন টপিকটা সংখ্যায় আছে, সংখ্যার মধ্যে কোন টপিকটা আছে বেসিক টু ম্যাজিক ম্যাথে? এটা হচ্ছে অঙ্ক, সংখ্যা এবং স্থানীয় মান। অঙ্ক, সংখ্যার স্থানীয় মান, এই পার্টটা আছে, অঙ্ক, সংখ্যার স্থানীয় মান। কি মনে হয় অঙ্ক, সংখ্যার স্থানীয় মান যে পার্টটা আছে এটা? সবাই রেডি? ভেরি গুড। ওকে, অসাধারণ। ওকে, তো আপনাদের প্রথমেই আপনাদের কাছে
প্রথমেই আমার একটা জিজ্ঞাসা আছে, এই যে অঙ্ক যে বলতেছি, এই যে সংখ্যা যে বলতেছি, আর এই যে স্থানীয় মান যে বলতেছি, তো এগুলো নিয়ে আমার কিছু কোশ্চেন আছে। কোশ্চেনের মধ্যে প্রথম একটা কোশ্চেন করি। পৃথিবীতে কয়টা অঙ্ক আছে আমি একটু জানতে চাই আপনার কাছে। অঙ্কের ইংরেজি কি জানেন? অঙ্কের ইংরেজি হচ্ছে ডিজিট। পৃথিবীতে মোট কয়টা অঙ্ক আছে? কয়টা অঙ্ক আছে একটু বলেন তো। এই অঙ্ক কতগুলো আছে? অঙ্ক কতগুলো আছে বলেন? অসংখ্য, অগণিত, নাকি নির্দিষ্ট পরিমাণ? কয়টা? একজন বলছে 9টা, একজন বলছে 0 থেকে 9, একজন বলছে 10টা, একজন অসংখ্য। তো বেশিরভাগই সঠিক অ্যান্সার দিয়েছেন, অসাধারণ, বেশিরভাগই সঠিক অ্যান্সার দিয়েছেন। ভেরি গুড, ভেরি গুড। আজকের ক্লাসটা পাবলিকলি নিচ্ছি, হ্যাঁ, আমার পেজে পাবলিকলি ক্লাসটা নেওয়া হচ্ছে। আগামী ক্লাস থেকে কিন্তু আমরা গ্রুপেই ক্লাস করব, প্রাইভেট গ্রুপেই ক্লাস করব। আজকে অনেকেই দেখা গেছে যে জয়েন হতে পারে নাই, অনেকেই দেখা যাচ্ছে, সেই জন্য আমি পাবলিকলি নিচ্ছি আজকের ক্লাসটা। তো আসেন, আজকের প্রথম যে বিষয়টা অঙ্ক। পৃথিবীতে অঙ্ক আছে 10টা। পৃথিবীতে অঙ্ক আছে কয়টা? 10টা। 10টা অঙ্ক, 10টি। কি কি অঙ্ক আছে বলেন তো? কি কি অঙ্ক আছে? আমরা অঙ্কের কথা যদি বলি, একটা হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, 8, তারপরে 9। তাহলে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা অঙ্ক আছে? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে। 0 থেকে 9 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে অঙ্ক। তো এর মধ্যে আপনারা কি জানেন যে এই অঙ্কগুলা দিয়েই কিন্তু সব সংখ্যা তৈরি হয়। এই অঙ্কগুলা দিয়েই সংখ্যা তৈরি হয়। কিরকম? মানে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো দিয়েই সংখ্যা তৈরি হয়। এগুলো বাদ দিয়ে আর কোনো অঙ্ক লাগে না। যেমন আমাকে যদি বলা হয় যে আমি 73 লিখবো, 73 সংখ্যাটা লিখবো, 73 একটা সংখ্যা, 73 একটা কি সংখ্যা, এখানে কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে। কি কি অঙ্ক? একটা হচ্ছে 7, একটা হচ্ছে 3। তার মানে 73 সংখ্যাটা তৈরি করতে গেলে 2টা অঙ্কের প্রয়োজন। সেই জন্য এই 73 সংখ্যাকে আমরা বলতে পারি, এই সংখ্যাটাকে বলতে পারি, এই সংখ্যাটাকে বলতে পারি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। মানে এখানে কয়টা অঙ্ক আছে? 2টা, কিন্তু এটা কি একটা সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে আপনাদের কাছে মনে করেন আমি একটা আরেকটা জিনিস জিজ্ঞেস করতেছি। ধরেন আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করলাম যে বলেন দেখি যে 5, 7, 3 এখানে সংখ্যা কয়টি? 5, 7, 3 মানে 573। এখানে সংখ্যা কতটি? সংখ্যা কতটি বলেন, কতটি হবে? কি মনে হচ্ছে? এ নাম্বার অপশন 1টি, 2 নাম্বার অপশন 2টি, বি নাম্বার অপশন হচ্ছে 2টি, সি নাম্বার অপশন 3টি, আর ডি নাম্বার অপশন অসংখ্য। কি হবে? 573। এখানে সংখ্যা কতটি? আরে সবাই তো মানে অনেক চালাক হয়ে গেছেন, অনেক চালাক হয়েছেন। ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই পারছেন, সবাই পারছেন। ভেরি গুড। এটা হচ্ছে 573। এখানে 3টা অঙ্ক আছে, তার মানে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা? একটি সংখ্যা। সংখ্যা তো একটাই, 573, কিন্তু এখানে অঙ্ক কয়টা আছে? অঙ্ক আছে 3টা। কি কি? 5, 7 এবং 3। মানে 573 লিখতে 3টা অঙ্কের প্রয়োজন। 5 প্রয়োজন, 7 প্রয়োজন, আর 3 প্রয়োজন। এগুলো হচ্ছে অঙ্ক। এই অঙ্কগুলো মিলে হয়েছে 573। এটা একটা সংখ্যা, সেজন্য এটা একটা 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। সংখ্যা তো একটাই।
সংখ্যা কি একটাই, 573 তো একটাই সংখ্যা, এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, মানে এটা 3 অঙ্ক বিশিষ্ট। যদি বলতো এই কোশ্চেনটা যদি আমাদের এরকম হতো, যদি আমাদের এমন হতো যে 573 তো ঠিক আছে, বুঝলাম, এখানে সংখ্যা কতটি না বলে আমাদেরকে বলতো যে অঙ্ক কতটি, এটা যদি বলতো তাহলে কি আগের মতো অ্যান্সার হইতো? সংখ্যা কতটি না বলে যদি কোশ্চেন বলতো অঙ্ক কতটি, তাহলে এইবার অ্যান্সার কতটি হইতো? 573 অঙ্ক কয়টি আছে? এটা হচ্ছে 3টা অঙ্ক আছে, তাহলে অঙ্ক হইতো কিন্তু 3টি। অঙ্ক হইতো কয়টা? 3টা। তাহলে এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, মানে অঙ্ক আছে 3টা কিন্তু সংখ্যা তো একটাই। ঠিক আছে, বুঝছি। ওকে, এখন এই সংখ্যাগুলার কি থাকে জানেন? স্থানীয় মান থাকে, স্থানীয় মান। ইংলিশে বলে প্লেস ভ্যালু, ইংলিশে বলে প্লেস ভ্যালু। এগুলোর প্লেস ভ্যালু থাকে, মানে স্থানীয় মান থাকে। প্রথমে আমরা একটা জিনিস একটু দেখি। আচ্ছা, ছোটবেলায় আমরা অনেকেই এইভাবে করে পড়তাম, মনে আছে যে 1 10 2 12, 12কে আমরা এইভাবে করে বলতাম 1 10 2 12, এভাবে করে বলতাম, যে এভাবে করে মনে আছে? মনে করেন আপনার কাছে আছে 43, বলতাম 4 10 3 43, বলতাম না? এরকম করে মনে আছে? কি বলতেছি আমরা 4 10 3 43 কেন বলতাম? মানে কেউ কি এগুলো কি আপনারা পড়ছেন ছোটবেলায়? মনে করেন আপনাকে বলা হয়েছে যে 75, আমরা বলছি 7 10 5 75, ছোটবেলায় পড়ছি না এরকম? ঠিক আছে, এরকম এরকম ভাবে পড়েছি না? আচ্ছা, তারপরে মনে করেন আমার কাছে আছে 2 10 4 24, এরকম। এখন এটা মানে কি আসলে? এটা মানে হলো যে 1 10 2 12, এই কথার অর্থ হচ্ছে এখানে 1কে আমরা 10 বলতেছি, 1 10, একবার 10 তার সাথে 2 যোগ করলে 12 হয়। 1 গুণন 10 প্লাস 2 মানে 12, 1 10 2 12, মানে 1 গুণন 10 মানে হচ্ছে 10 প্লাস 2 মানে 12। মানে বুঝি নাই, দেখেন বুঝেন। 4 10 3 43 মানে কি? 4 বার 10, 4 বার 10 মানে কত হয়? 1 বার 10 মানে 10, 2 বার 10 মানে 20, 3 বার 10 মানে 30, 4 বার 10 মানে কি? 40। 4 10 3, 4 10 তো 40 হয়, 40 এর সাথে 3 যোগ করলে কত হয়? 43 হয়। 7 10 5 75, 7 10 মানে 7 বার 10 দিলে কত হয়? 70 হয়। 7 বার 10 দিলে কি হয়? 70 হয়। তার সাথে 5 যোগ করলে কি হয়? 75 হয়। 2 10 4 44, 2 10 4 24, 2 2 10, 2 10 কি 20, আর 4 যোগ করলে 24। এখন তার মানে কি? এগুলো সবগুলোর সাথে 10 বলতেছি, এগুলো সবগুলোকে 10 বলতেছি। এগুলো সবগুলোকে কেন 10 বলতেছি? কারণ এগুলোর স্থানীয় মান আছে। মানে আমরা যদি 1 আর 2 যদি যোগ করি, 1 আর 2 যদি আমরা যোগ করি, তাহলে কখনোই 12 পাবো না। কিভাবে 12 পাবো? 12 পাওয়ার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, 12 যদি আমি পেতে চাই, তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে, 2 তো 2ই থাকবে, কিন্তু 1কে আমরা বলবো 1 গুণন 10, 1 গুণন 10, 1 গুণন 10 বলবো। বুঝেন নাই মনে হয়, ভালো করে বুঝেন। আমরা কি করব? দেখেন, মানে 2কে আমরা বলবো 2 একক, মানে 2 একক মানে হচ্ছে 2 গুণন হচ্ছে 1, মানে হচ্ছে 2। আর 1কে আমরা বলবো হচ্ছে 1 দশক, ওই যে 1 10 2 12, তাহলে 1 হচ্ছে দশক, 1 দশক মানে হচ্ছে 10। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, 10 আর 2 হবে হচ্ছে 12, 10 আর 2 যোগ করলে হবে 12। সেম ভাবে আমরা যদি এরকম করি, ধরেন আপনার কাছে একটা সংখ্যা আছে যে 7 5 4 8, এরকম একটা সংখ্যা আছে। তো জিনিসটা এরকম, আমরা ছোটবেলায় পড়তাম। ছোটবেলায় কি পড়তাম মনে আছে? একক দশক শতক হাজার উজুদ লক্ষ নিযুত কোটি,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে করে পড়তাম। তাহলে 8-এর একটা স্থানীয় মান আছে, 4-এর একটা স্থানীয় মান আছে, 5-এর একটা স্থানীয় মান আছে, আবার 7-এর একটা স্থানীয় মান আছে। এই স্থানীয় মানগুলা আমি যোগ করলেই আমরা আসলে এই সংখ্যাটা পেয়ে যাব। সেটা কি? স্থানীয় মানটা কি? প্রথমটা একবারে ডান পাশে একক শুরু করতে হয়, 8 একক। 8 একক মানে 8, 8 একক মানে হচ্ছে 8। এরপরে হচ্ছে 4 দশক, একক, দশক, এককের পরে দশক, 4 দশক মানে হচ্ছে 40, তাহলে 8-এর নিচে আসবে 40। একক, দশকের পরে আসবে শতক, 5 শতক, 5 শতক মানে এবার আরো একটা শূন্য বাড়বে, 5-এর পরে 2টা শূন্য চলে আসবে, 500। তারপরে একক, দশক, শতক, এবার হবে হাজার, হাজার মানে 7,000, 7,000 মানে কি হবে? যে 7-এর পরে আমাদের 3টা শূন্য আসবে, 7-এর পরে 3টা শূন্য আসবে, ঠিক আছে? তো এখন ওকে, নিযুত, নিযুত মানে কি বলবেন প্লিজ? আচ্ছা বলতেছি। আচ্ছা তাহলে আমরা যদি যোগ করি, যোগ করলে এই বরাবর 8 আসবে, এই বরাবর 4 আসবে, এই বরাবর 5 আসবে, এই বরাবর 7 আসবে। তার মানে এই সংখ্যাগুলো যোগ করলে, এই সংখ্যাগুলো যোগ করলে আমরা আসলে মানটা পেয়ে যাচ্ছি, মানে যেই সংখ্যাটা আসলে ছিল সেই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এগুলোকে বলা হয় এই সংখ্যাগুলোর স্থানীয় মান। এই সংখ্যাগুলোর কি মান? স্থানীয় মান, ঠিক আছে? এখন স্থানীয় মান বের করার সহজ উপায় আপনাকে দেখাবো। স্থানীয় মান বের করার এটাও তো নিয়ম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে সহজ নিয়ম দেখাবো। সহজ নিয়ম কি? সহজ নিয়ম দেখেন, মজার সহজ নিয়ম। মনে করেন আপনার কাছে একটা সংখ্যা আছে যে 8, 3, 4, 2, 1, 7, 9, 6 এই সংখ্যা আছে, এই সংখ্যাটা আছে, ঠিক আছে? হ্যাঁ বলেন, এটা বুঝছেন? এখন যে কোনো একটা অঙ্কের আপনি স্থানীয় মান জানতে চান, মনে করেন 2 এর স্থানীয় মান কত এটা আপনি জানতে চান, একবারে নিনজা টেকনিক। 2 এর আমরা কিসের মান জানতে চাই? স্থানীয় মানের মান জানতে চাই, স্থানীয় মান জানতে চাই। এই সংখ্যাটার 2 এর স্থানীয় মান জানতে চাই, জানেন? ধুসুম করে আপনি অ্যান্সার বলে দিতে পারবেন। বলেন কি হবে অ্যান্সার? হচ্ছে 2 এর স্থানীয় মান যদি আপনি ধুসুম করে বের করতে চান তাহলে 2 বসাবেন। এই 2 এর পরে যতগুলা অঙ্ক আছে, 1, 2, 3, 4টা অঙ্ক আছে, যতগুলা অঙ্ক আছে ততগুলা আপনি শূন্য বসাবেন, 1, 2, 3, 4। এটাই হলো আপনার 2 এর স্থানীয় মান। বুঝছেন কি বুঝেন নাই? মানে যার স্থানীয় মান বের করবেন যেই সংখ্যাটার, তার ডান পাশে যতগুলা ডিজিট থাকবে ততগুলা আপনি শূন্য বসাবেন। মজা কি মজা না? মজা পাইছেন? মজা পাবেন? কথা কি বুঝছেন? ক্লিয়ার? সবাই বুঝছেন যে যার স্থানীয় মান আমি বের করতে চাই, যদি আমি বলতাম 8-এর স্থানীয় মান, তাহলে 8-এর স্থানীয় মানের পরে কি হইতো? ধুসুম করে বলতেন 8, তারপরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ডিজিট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ডিজিট আছে, 7টা শূন্য বসাই দেব। বুঝছি? যার স্থানীয় মান বের করব ওই অঙ্কটার পরে যতগুলা ডিজিট আছে, যতগুলা অঙ্ক আছে, হ্যাঁ ততগুলা শূন্য বসাবো। যেমন আমাকে যদি বলতো 6-এর স্থানীয় মান কত, 6-এর স্থানীয় মান কত, 6-এর স্থানীয় মান কি হইতো তাহলে? 6-এর স্থানীয় মান, 6-এর পরে যতগুলা ডিজিট আছে, কয়টা ডিজিট আছে? আমরা তো একটা ডিজিটও দেখতে পাচ্ছি না। 6-এর স্থানীয় মান একটা ডিজিটও নাই, তার মানে 6-এর স্থানীয় মান জাস্ট 6, জাস্ট 6। আমি যদি 9-এর স্থানীয় মান বলতাম তাহলে 9-এর পরে একটা শূন্য 90, 7-এর স্থানীয় মান বলতাম 7-এর পরে 2টা শূন্য 700। বুঝছি? ক্লিয়ার? যার স্থানীয় মান বের করব, যার স্থানীয় মান বের করব, হ্যাঁ সেটাই ধুমধাম করে হয়ে যাবে, ধুমধাম করে হয়ে যাবে। ওকে ঠিক আছে, ক্লিয়ার? অসাধারণ, অসাধারণ, খুবই সুন্দর। এবার আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন। এইবার আপনাদের কাছে একটা অঙ্ক আমি জানতে চাই, আমার ম্যাজিক ম্যাথ বইয়ের 1 নম্বর অঙ্ক। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করি। যে প্রথম অঙ্ক,
555 এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত? হোয়ার ইজ মাঝের অঙ্ক? এইটা সেই মাঝের অঙ্ক। এই মাঝের অঙ্কের স্থানীয় মান আপনাকে জিজ্ঞেস করেছে। বলেন 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 অ্যান্সার কি হবে? মাঝের অঙ্কটার অ্যান্সার কত হবে? আরে ঢুসুম ঢুসুম করে সবাই পারতেছে, ঢুসুম ঢুসুম ক্লিয়ার সবাই। যেহেতু 5-এর পরে আর একটা ডিজিট আছে, তার মানে অবভিয়াসলি আমাদের অ্যান্সার কত হবে? 50। কেউ ঠেকাতে পারবে না, তাই না? আমাদের অ্যান্সার কত হবে? 50। অস্থির অস্থির অস্থির, সবাই পেরেছি, সবাই পারতে পারতে। আরো একটা কোশ্চেন আমি জানতে চাই, 4932 সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান কত? বলেন। অসাধারণ, ভেরি গুড। 9-এর পরে কয়টা ডিজিট আছে? 9-এর পরে আমাদের ডিজিট আছে কয়টা? 9-এর পরে আমাদের ডিজিট আছে 2টা। তাহলে 2টা ডিজিট থাকলে কি 2টা শূন্য বসবে, 2টা শূন্য। তাহলে 9-এর পরে 2টা শূন্য মানে কি 900। আমাদের অ্যান্সার হবে 900। সুন্দর সুন্দর, ভেরি গুড, অস্থির। আরো একটা অঙ্ক আছে, বলেন বলেন। এবার এবার বলছে যে 5203 সংখ্যাটিতে 0-এর স্থানীয় মান কত? 0-এর স্থানীয় মান, শূন্যের পরে আরো একটা ডিজিট আছে, তার মানে একটাও শূন্য বসবে। 00 মানে কত? 0ই তো। শূন্য যেখানেই বসুক না কেন, এর স্থানীয় মান কত হবে? শূন্যই হবে, কারণ 2টা শূন্য বসালেও তো শূন্যই, তাই না? হ্যাঁ, এই তো অ্যান্সার দিতে পারতেছেন, ভেরি গুড, সুন্দর। অস্থির। বলেন। ওকে, এইবার আপনাদেরকে একটু কথা বলে রাখি, একটু কথা বলে নেই। সেটা হলো স্থানীয় মান যেমন আছে, এর বিপরীতে, স্থানীয় মানের বিপরীতে আমাদের আরো দুইটা, মানে আরো একটা মান আছে, সেটার নাম হচ্ছে স্বকীয় মান। স্বকীয় মানকে আমরা অভিহিত মানও বলি। অভিহিত অভিহিত মান। তো স্বকীয় মান বা অভিহিত মান জিনিসটা কি? স্বকীয় মান বা অভিহিত মানটা হচ্ছে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হচ্ছে, মানে ওই অঙ্কটা যে আছে ওই অঙ্কটাই ওই অঙ্কের অভিহিত মান বা স্বকীয় মান। যেমন আমি যেমন বলতেছি যে 572, এখানে পাঁচের স্থানীয় মান কত? আবার আমি যদি বলি 5-এর স্বকীয় মান কত বা 5-এর অভিহিত মান কত? অভিহিত মান 5-এর অভিহিত মান 5ই, এটাতে আর কোনো কথা নাই। কিন্তু স্বকীয় মান হচ্ছে, সরি, স্থানীয় মান হচ্ছে 5 লিখে 5 হচ্ছে 5-এর পরে 2টা শূন্য, মানে 5 দশক, একক দশক শতক করলে 500। অভিহিত মান মানে ওই সংখ্যাটাই, যেই অঙ্কটা বলতেছি ওই অঙ্কটাই ওইটার অভিহিত মান। আর 5-এর মান কত? 5, আর কি, আর কিছু না, 5-এর মান 5, তাই না? এখন যদি তাই হয়, তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার জানতে চাই যে এই সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান এবং অভিহিত মানের মধ্যে পার্থক্য কত? বলেন। এই সংখ্যাটাতে 6-এর স্থানীয় মান এবং অভিহিত মানের মধ্যে পার্থক্য কত? ধুমধাম করে বলেন। 6-এর স্থানীয় মান এবং অভিহিত মানের মধ্যে পার্থক্য কত? এখানে 6 আছে, বলেন 6-এর পরে কয়টা ডিজিট আছে? 3টা, তার মানে স্থানীয় মান হচ্ছে 6-এর পরে 3টা শূন্য। আর অভিহিত মান তো 6, অভিহিত মান কত? 6। তাহলে 6000 থেকে যদি আমি 6 বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত আসবে? এখানে 4 আসবে, এখানে 9, এখানে 9, 5994 হবে অ্যান্সার। 5994, এটাই হচ্ছে আমাদের কি এই দুটার মধ্যে পার্থক্য। কথা কি বুঝেছেন? ক্লিয়ার? 6-এর অভিহিত মান 6, 5-এর অভিহিত মান 5, 3-এর অভিহিত মান 3, 1-এর অভিহিত মান 1, 0-এর অভিহিত মান হচ্ছে 0, মানে যেইটা অভিহিত মান বলবে সেইটাই অ্যান্সার, কিছু না। 5, আমাকে যদি বলে 6-এর অভিহিত মান কত? 6,
স্থানীয় মান কত? 6 এর পরে কয়টা ডিজিট আছে? 3টা, তাহলে 6 এর পরে 3টা শূন্য 6000। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য বলছে, তাহলে 6000 থেকে আমরা কি 6 বিয়োগ করে দিছি। বুঝছেন? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝেছি। স্থানীয় মান বললে কি 6 এর পরে কয়টা শূন্য? 1 2 3টা শূন্য, 6000। আর অভিহিত মান বা স্বকীয় মান বললে কি শুধু 6, বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে এটা অ্যান্সার চলে আসবে। বুঝছি বুঝছি, ক্লিয়ার, পারবো। তাহলে যদি বুঝে থাকি এটার অ্যান্সার করেন, ঢুসুম ঢুসুম করে অ্যান্সার করবেন, একেবারে খুবই ইজি। এই সংখ্যাটিতে সাতের স্বকীয় মান এবং স্থানীয় মানের পার্থক্য কত? ধুমধাম করে বলেন, কি হতে পারে? এটার স্থানীয় মান, সাতের পরে কয়টা ডিজিট আছে? 1টা 2টা 3টা 4টা, 4টা ডিজিট আছে, মানে সাতের পরে 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য। আর স্বকীয় মান তো 7ই, তাহলে বিয়োগ করলে কত আসবে? 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতে থাকলো 1, তার মানে 9, এখানে 9, এখানে 9, এখানে 6, তার মানে আমাদের আসতেছে 69,993। ক্লিয়ার, বুঝেছি? পারবেন? বুঝে গেছেন? খুবই ইজি না? এইবার দেখেন স্থানীয় মানের ক্ষেত্রে, এবার স্থানীয় মানের ক্ষেত্রে একটু বেসিকটা শিখি। স্থানীয় মানের ক্ষেত্রে আমরা একটু বেসিক শিখি। স্থানীয় মানের ক্ষেত্রে যদি আমাদের কোনো একটা কিছুর স্থানীয় মান যেটা দেওয়া থাকে, মনে করেন একক স্থানীয় কোনো কিছুর একক স্থানীয় অঙ্ক দেওয়া আছে হচ্ছে এ, একক স্থানীয় অঙ্ক, আর দশক স্থানীয় অঙ্ক, আপনার দেয়া আছে, স্থানীয় লেখার তো দরকার নেই, দশক স্থানীয় অঙ্ক আপনার দেয়া আছে বি। আচ্ছা, এটা একটা সংখ্যা, আবার শতক স্থানীয় অঙ্ক আমি ধরে নিলাম সি। এবার আমরা হাজার স্থানীয় অঙ্ক আমরা ধরে নিলাম হচ্ছে ডি। ধরেন এগুলো আমরা লিখতেছি, মনে রাখবেন কোনো একটা, মনে করেন আপনার এই কোশ্চেনটা দেওয়া আছে, দেওয়া আছে এবং আপনাকে বলা হয়েছে সংখ্যাটি কত হবে। এটা যদি হয় একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে সংখ্যাটি কত হবে একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক যদি দেওয়া থাকে। এটা খুবই সহজ। একক স্থানীয় অঙ্ককে আপনি সবসময়, একক মানে কি এক না, যে অঙ্কটা দেওয়া থাকবে তার সাথে 1 গুণ করব, 1 গুণ করলে তো ওই সংখ্যাটাই হয়, তার সাথে প্লাস দিব। দশক স্থানীয় অঙ্ক যেটা থাকবে তার সাথে, দশক মানে কি 10 না, একক মানে যেহেতু 1 দিয়ে গুণ করবে, এটা দশক স্থানীয় অঙ্ক মানে কি 10, দশক মানে তো 10, তাহলে 10 দিয়ে বি কে গুণ করব, তাহলে এ প্লাস হবে 10 ডি, তার মানে সংখ্যাটা হবে এ প্লাস 10 ডি। কথা কি বোঝা গেছে? একক স্থানীয় অঙ্ক যেটা থাকবে তার সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্ক যেটা থাকবে তার সাথে 10 গুণ, তারপরে যোগ করে দেব। মানে জাস্ট আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে তখন পড়লাম যে একটা 45 মনে করেন আছে, মানে 45 সংখ্যাটা যে আছে, এটার একক স্থানীয় অঙ্কে 5 আছে, দশক স্থানীয় অঙ্কে 4 আছে। আমি 4 আর 5 যোগ করলে তো আর 45 পাবো না। এই 5 আছে একক স্থানীয় অঙ্কে, 5কে 1 দিয়ে গুণ করলে 5 পাওয়া যায়, আর 4কে 10 দিয়ে গুণ করলে 40 পাওয়া যায়। এই দুইটা যোগ করলে আমি আসলে 45 পাবো। তাই একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ। একক স্থানীয় অঙ্ককে কি 1 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ, তাহলে আমরা সংখ্যাটা পাবো, আমি সংখ্যাটা পাবো। ঠিক আছে? সংখ্যাটা কি হবে বুঝতে পারতেছেন? এখানে কিন্তু একটা মজার আপনারা ভুল করছেন আর কি। হ্যাঁ, একটা কিন্তু ভুল করছেন একটা জায়গায়।
আচ্ছা আগে আমরা এটা শেষ করি, তারপর ভুলটার অ্যান্সারটা দিচ্ছি। দেখেন, যদি আপনারা বলেন তো একক স্থানীয় অঙ্ক যদি এ হয়, দশক স্থানীয় অঙ্ক যদি আমাদের বি হয়, আর শতক স্থানীয় অঙ্ক যদি সি হয়, তাহলে সংখ্যাটি কি হবে? সবাই বলতে পারবেন? তাহলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করলে বি কে হবে 10 বি, আর শতক স্থানীয় অঙ্ককে 100 দিয়ে গুণ, শতক মানে তো 100, 100 সি। মানে একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, তাহলে 1 গুণন হবে 10, 1 গুণন এ, 10 গুণন বি, আর শতক স্থানীয় অঙ্ক কি 100 গুণন হবে সি। বুঝছেন? 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 ক্লিয়ার? যেটা যত নাম্বার স্থানীয় অঙ্ক, তাহলে এইটা বলেন এটার অ্যান্সার কি হবে? একক স্থানীয় অঙ্কে মনে করেন এ দেওয়া আছে, দশক স্থানীয় অঙ্কে বি, শতক স্থানীয় অঙ্কে সি, হাজার স্থানীয় অঙ্কে ডি, তাহলে কি হবে? এটার অ্যান্সার কি হবে? তাহলে একক স্থানীয় অঙ্ক এ কে 1 দ্বারা গুণ করলে তো এই হয় সংখ্যাটা কি হবে বলেন? এ কে 1 দ্বারা গুণ করলে এ, বি কে 10 দ্বারা গুণ করলে 10 বি, সি কে 100 দ্বারা গুণ করলে 100 সি, আর ডি কে 1000 দিয়ে গুণ করলে 1000 ডি। এটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, একজন কোশ্চেন মানে একজন এইটার অ্যান্সারে একজন বলছিল যে এইটার অ্যান্সারটা সংখ্যাটি হবে বি, এরকম, মানে সংখ্যাটা কি হবে? বি এরকম হবে। এইটা জিনিস হবে না কেন? মানে একক স্থানীয় অঙ্ক যদি এ হয় আর দশক স্থানীয় অঙ্ক যদি বি হয়, তাহলে তো মাথায় মানে আমার যেটা মনে পড়তেছে যে ডান পাশে এটা একক আর এটা দশক, মানে ওনার লজিকটা যেটা উনি যেই কারণে দিছে যে একক স্থানীয় অঙ্ক যদি 5 হয়, দশক স্থানীয় অঙ্ক যদি 4 হয়, তাহলে তো সংখ্যাটা তো 45। তাহলে আমি একক স্থানীয় অঙ্কটাকে ডান পাশে দিব, দশক স্থানীয় অঙ্ককে বাম পাশে দিব। এইটা দিলে হবে না কেন? মানে জাস্ট বিএ লিখলে হবে না কেন? কি লজিক? কি হবে না কেন? এটা না হওয়ার পিছনে লজিক কি? না হওয়ার পিছনে যে লজিক সেটা হলো, আপনি যদি বি আর এ এইভাবে করে পাশাপাশি লেখেন, তাহলে বীজগণিতে এটা গুণ বুঝায়। বীজগণিতে এটা কি বুঝায়? আপনি মনে করতেছেন, ধরেন আপনি মনে করতেছেন যে এখানে একক স্থানীয় অঙ্ক আছে কত? 45। তো এ এর মান হচ্ছে 5, আপনি মনে করতেছেন এ এর মান হচ্ছে 5 মনে করেন, আর বি এর মান 4, তার মানে আমার তো লাগবে 45। কিন্তু আপনি যদি বি এ আকারে লেখেন, যেখানে এ এর মান 5 আর বি এর মান 4, তাহলে 4 আর 5 কিন্তু এটা 20 বুঝায়, কারণ বীজগণিতে পাশাপাশি এইভাবে করে লিখলে এটা গুণ বুঝায়। বীজগণিতে পাশাপাশি এইভাবে করে লিখলে এটা গুণ বুঝায়। সেই জন্য এইটা কখনোই বিএ হবে না, কারণ বিএ মানে বি আর এ গুণফল, মানে বি আর এ, বি এর মান 4 আর এ এর মান 5, মানে কিন্তু এটা 45 নয়। সেই জন্য এইভাবে করে বিএ আকারে লেখা যাবে না। আমাকে লিখতে হবে কি, ওই যে এইভাবে করে, যে এর মান 5, এর মান যদি 4 হয়, তাহলে যেহেতু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, তাহলে 4 কে 10 দিয়ে গুণ করতে হবে, তার সাথে একক স্থানীয় অঙ্কটা যোগ করতে হবে, তাহলে আমি 45 পাবো। 4 10 40 আর 5 45। তো এই জিনিসটা কেন হবে না সেটা বললাম আর কি। ঠিক আছে? ঠিক আছে, বুঝছি। আমরা আমাদের এত জানার দরকার নাই, আমাদের এইটুক জানলেই হবে। এই জিনিসটা জানলেই আমরা অ্যান্সার করতে পারবো। এখন আপনাদের কাছে দেখেন কোশ্চেন আসছে, একটু অ্যান্সার করেন সবাই, সবাই 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 অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন, দেখি পারেন কিনা। একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ, দশক স্থানীয় অঙ্ক বি হলে সংখ্যাটি কত? কি হবে? ক্লিয়ার? কি হবে? একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, তার মানে হবে এ। দশক স্থানীয় অঙ্ক কি 10 দিয়ে গুণ, তার মানে হবে 10 বি। তাহলে এ প্লাস 10 বি, এ প্লাস হবে 10 বি। এটাই আমাদের অ্যান্সার, এ প্লাস 10 বি। ধুমধাম অ্যান্সার। বুঝছেন? ক্লিয়ার? পারবেন? ওকে, তাড়াতাড়ি ধুমধাম করে এটার অ্যান্সার দেন, ধুমায় অ্যান্সার দিয়ে দেন দেখি। একটি সংখ্যার শতক, শতক, দশক এবং একক স্থানীয় অঙ্ক দেয়া আছে। কোন গ্রুপে ক্লাস হবে? ওই গ্রুপেই আপনাদের জব ম্যাথ কোর্স 2024-25 যে ব্যাচটা গ্রুপটা আছে, ওই গ্রুপেই নতুনদেরও ক্লাস হবে, সমস্যা নেই, ওখানে ক্লাস করতে পারবেন। ওকে।
কি হবে? কত হবে? কি অবস্থা সবার? শতক, শতক স্থানীয় অঙ্ক বলছে পি, তার মানে পি এর সাথে 100 গুণ হবে, তাহলে 100 পি। দশক স্থানীয় অঙ্ক বলছে কিউ, তার মানে কিউ এর সাথে 10 গুণ হবে। আর একক স্থানীয় অঙ্ক বলছে আর, তার মানে কি 100 পি প্লাস 10 কিউ প্লাস আর। এটা মানে যততম, এই যে শতক স্থানীয় অঙ্ক কি প্রথমটা পি, শতক মানে 100 দিয়ে গুণ করছি। তারপরে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কিউ, 10 দিয়ে গুণ। একক স্থানীয় অঙ্ক হচ্ছে আর, তার মানে 1 দিয়ে গুণ, তাই না? যেটা জয় নাম্বার স্থানীয় অঙ্ক তার সাথে সেটা আমরা গুণ করে দিব, তাহলেই আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে ওকে, বলেন 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত আমাদের যে মৌলিক সংখ্যাগুলো আছে, এই মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যেগুলো 9, হ্যাঁ, এইটার সমষ্টি কত? আচ্ছা, এই অঙ্কটা যদিও মৌলিক সংখ্যা এখানে রিলেটেড, মৌলিক সংখ্যা এখনো যেহেতু পড়া হয় নাই, তারপরেও বলে রাখি 10 থেকে 60-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, যাদেরকে ওই সংখ্যা বাদে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, যেমন 19 আছে, 29 আছে, তারপরে 39 হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, 49 হচ্ছে 7 দিয়ে ভাগ যায়, আর আছে হচ্ছে এখানে 59। তাহলে আলটিমেটলি এই তিনটাই সংখ্যা থাকলো যারা হচ্ছে মৌলিক সংখ্যা, যাদের একক স্থানীয় অঙ্কে কি আছে 9 আছে। তাহলে 9 9 18 আর 3 9 27 7, হাতে থাকলো 2, 2 আর 5 হচ্ছে 7, আর 2 হচ্ছে 9, আর 1 হচ্ছে 10, মানে 107 হবে অ্যান্সার। যদিও আমরা মৌলিক সংখ্যা পড়ি নাই, তারপরও আমরা একক স্থানীয় অঙ্কে 9 আছে, এই 10 থেকে 60 পর্যন্ত আমরা জানি 19-এর শেষে 9 আছে, 29-এর শেষে 9 আছে, 39-এর শেষে 9 আছে, 49-এর শেষে 9 আছে, আর 59-এর শেষে 9 আছে। এই কয়েকটাই সংখ্যা আছে 10 থেকে 60 পর্যন্ত। তার মধ্যে আমাদের 39 হচ্ছে 3 13 39, 3 দিয়ে ভাগ চলে যায়, আর 7 সাথে 49 এটা ভাগ চলে যায়, তার মানে এই দুইটা বাদ চলে যাচ্ছে। তাহলে বাকি শেষে 9 আছে, এরকম মৌলিক সংখ্যা আছে 3টা। যদিও মৌলিক সংখ্যা পড়ি নেই, মৌলিক সংখ্যা যখন পড়বো আরো বিষয়টা ক্লিয়ার হবে, কোনো সমস্যা নাই। তো তারপরও আমরা একটু জেনে নিলাম আর কি, ঠিক আছে? ওকে, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা বলেন তাড়াতাড়ি। এগুলো ছোট বাচ্চাদের ক্লাস 4-এর জিনিস পরীক্ষায় দেখেন আপনাদের আসে, সেগুলোও করে ফেলতেছি। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এক অঙ্ক, একটাই যদি অঙ্ক হয়, তার মধ্যে কি সবচেয়ে বড় সংখ্যা কি হবে? 9, ওই তো সবচেয়ে বড়, তাই না? 9 সবচেয়ে বড়। 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? ক্ষুদ্রতম সংখ্যা এক বাদে আর বাকি যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে তার প্রথমে 1 থাকবে, আর বাকি সবগুলো থাকবে 0। যেমন আমার যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে প্রথমে একটা 1 দিব, বাকি 4টা দিব 0, 1 2 3 4টা দিব 0, একের পরে হবে 4টা 0। যদি 6 অঙ্কের বলতো তাহলে একের পরে 5টা 0, যদি 9 অঙ্কের বলতো একের পরে 8টা 0। আর বৃহত্তম বললে সবগুলো 9, বৃহত্তম বললে সবগুলো কি 9 হবে। দেখেন 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? 5 অঙ্কের যদি বৃহত্তম বলে তাহলে 5টাই হবে 9, 1 2 3 4 5। বৃহত্তম বললে সবগুলা 9 চলে আসবে, যত অঙ্কের বলবে ততগুলো 9 বৃহত্তম বললে। আর যদি ক্ষুদ্রতম বলে একটা 1, বাকিগুলা হচ্ছে 0। তার মানে ক্ষুদ্রতম যদি বলে প্রথমটা 1 হবে, আর বাকি 4টা হবে 0, যেহেতু 5 অঙ্কের বলছে। এবার এই দুটো যোগ করে দিতে বলছে, তাহলে যোগ করলে কি হবে? 9 0 9, এখানেও 9, এখানেও 9, এখানেও 9, এখানে 9 আর 1 10, তার মানে 10, তারপরে 9 9 9, 4টা 9, এটাই অ্যান্সার, এটাই বাস্তব, এটাই অ্যান্সার হবে, তাই না? পারতেছেন? ক্লিয়ার? বুঝছেন? ছোট পোলাপাইনের অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসছে জন্য দিয়েছি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বলেন কি হবে? কি হবে বলেন? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে কয়টা 9 হবে? 1 2 3 4, 4টা 9। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম বললে একটা হবে 1,
আর বাকি থাকলো কয়টা, তিনটার মধ্যে একটা চলে গেছে, আর থাকলো দুইটা, দুইটা শূন্য, বাকিগুলো হবে শূন্য। এটা কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। হ্যাঁ, বিয়োগফল কত হবে, কি হবে বিয়োগফল? তাহলে এখানে আসবে 9, এখানে আসবে 9, এখানে আসবে 8, এখানে আসবে 9, তাহলে 9 8 9 9, তার মানে খ নাম্বারটা অ্যান্সার। সবাই বুঝেছেন, ক্লিয়ার হয়েছেন? বলেন বুঝছেন কি বুঝেননি? সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই পারি, ভেরি গুড, সুন্দর। 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? কি হবে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা লিখতে গেলে কি করতে হয়? তিনটা নয়, তিনটা নয়। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে প্রথমটা 1 আর বাকি দুটা শূন্য। এই দুটার কি চাইছে? পার্থক্য, মানে বিয়োগফল। এখানেও 9, এখানেও 9, এখানে 8, তারপরে অ্যান্সার কত বলেন তো? 899। সহজ, পারবো সবাই? সংখ্যা থেকে আমি পড়ানোর পরে সবই সহজ মনে হবে, ঠিক আছে? যেই চ্যাপ্টারই পড়াবো সেটাই সহজ মনে হবে। হ্যাঁ, কোনো প্যারা নাই। আপনার মনে হবে আরে এত সহজ আসে নাকি, আসলে ওগুলোই আসবে। হ্যাঁ, না পড়লে সবই কঠিন মনে হবে, এগুলো যদি বেশি সহজ, ক্লাস 4 4 5 এর জিনিস। 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? বৃহত্তম সংখ্যা 3টা 9, ক্ষুদ্রতম সংখ্যা একের পরে দুটা শূন্য, যোগ করলে কি হবে? এখানে 9, এখানে 9, এখানে 9 আর একে 10, 10 দিয়ে 99। ঠিক আছে, ক্লিয়ার? পেরেছেন? সুন্দর। এটা বিসিএস এও আসছে, দেখছেন? এই কোশ্চেন আবার বিসিএস সহ অন্য জায়গাতেও আসছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে প্রথমটা কি হবে? প্রথমটা হবে 1 আর বাকিগুলো হবে শূন্য। কয়টা শূন্য হবে? 5 অঙ্ক বলছে, তাহলে বাকি 4টা হবে শূন্য। একটা 1 আর বাকি 4টা শূন্য। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে অন্তর, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে বৃহত্তম বললেই সবগুলো নয়, তাহলে 4টা 9, এই 4টা শূন্যের নিচে 4টা 9 বসবে। এবার আমাকে কি করতে বলছে? বিয়োগ করতে বলছে, বিয়োগ করেন। বিয়োগ করলে জানি কি হবে? 10 থেকে 9 গেলে 1, ঠিক আছে? হাতে থাকলো 1, 9 আর একে 10, 10 থেকে 10 গেলে শূন্য, আবার হাতে থাকলো 1, 10 থেকে 10 গেলে শূন্য, হাতে থাকলো 1, 10 থেকে 10 গেলে শূন্য, হাতে থাকলো 1 থেকে 1 গেলে শূন্য, তার মানে এখানে একই আসবে। মানে আসলে এটা 1 কেন? এইটা আসলে 10,000 আর এটা হচ্ছে 9,999। 10,000 থেকে 9,999, হ্যাঁ, যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে? একই আসবে। 9,999 এর পরের সংখ্যাটাই তো 10,000, তাই না? এটা তো একই আসবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই পারতেছেন। হ্যাঁ, যদিও না পারার মতো কোনো অঙ্কই এখনো আসেনি। কি বলছে? 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল থেকে 1 কম কোনটি? হ্যাঁ, 5 অঙ্কের আগে বৃহত্তম, এটা করেন দেখি সবাই, অ্যান্সার করেন। 16 নম্বর কোশ্চেনটির অ্যান্সার করেন সবাই, বলেন কি হবে? 5 অঙ্কের সংখ্যার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 5টা 9, 1 2 3 4 5, 5টা 9 এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? একটা 1 আর বাকিগুলো কি হবে? শূন্য, তাই না? দুটো যোগ করি, তাহলে এখানে আসে 9, এখানে আসে 9, এখানে আসে 9, এখানে আসে 9, এখানে আসে 1 0। তো এখন কি বলছে? এই যোগফল থেকে 1 কম কোনটি? এই যে মানটা যে বের হইলো, এই যে 109999, এই সংখ্যা থেকে 1 কম কোনটা? 1 কম করলে কি আসবে? 9 থেকে 1 বাদ দিলে 8, বাকি তো 9 9 0 1, তার মানে 1 0, আরেকটা 9 হবে, এই যে 9, এখানেও 9, এখানেও 9, 3টা 9 আসছে আর 1 0, তাহলে 1 0 3টা 9 দিয়ে তারপরে 8, এটা হবে অ্যান্সার, তাই না? 1 কম বলছে। পারছেন? সবাই বুঝছেন? পারবেন? ধুমধাম ক্লিয়ার? ওকে, এইবার বলছে যে 0 1 0 1 2 3 4,
দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? যদি এরকম করে অঙ্ক ফিক্সড করে দেয় তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে হইলে সবচেয়ে বড়টা আগে লিখতে হবে, তারপরে ক্রমান্বয়ে ছোটগুলা লিখতে হবে। 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। 4, 3, 2, 1, 0 এগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। কি সংখ্যা? বৃহত্তম সংখ্যা। আর 5 অঙ্কের। আর ক্ষুদ্রতম সংখ্যা যদি বলি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এগুলা দ্বারা, তাহলে উল্টা করতে হবে। 0 আগে দিব, তারপরে 1 দিব, তারপরে 2 দিব, তারপরে 3 দিব, তারপরে 4 দিব। এটা হবে? এটা হবে? এটা করলে হবে না। কেন? এখানে যদি 0 দেই তাহলে তো এটা 4 অঙ্ক হয়ে গেল, কিন্তু 5 অঙ্ক করতে হবে, কারণ সামনে 0-এর তো কোনো মূল্য নাই। তাই এইটুক খালি উল্টাপাল্টা করতে হবে। এই যে 0 আর 1 কে ইন্টারচেঞ্জ করতে হবে। 1 এর পরে আমাদেরকে 0 দিতে হবে। 1 এর পরে আমাদেরকে কি দিতে হবে? 0 দিতে হবে। মানে বড়তে বড় হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড়টা আগে, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট। কিন্তু ছোট হওয়ার ক্ষেত্রে সামনে 0 বসানো যাবে না, তার ইমিডিয়েট যে ছোটটা আছে, হ্যাঁ, জাস্ট তার চেয়ে বড় যেই আছে ওইটাকে আগে দিয়ে তারপরে 0টা বসাবো। এই দুটার যোগফল কত সেটা জানতে চাইছি। এই দুটার যোগফল কত? তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 4, এখানে আসবে 4, এখানে আসবে 3, এখানে আসবে 5। তাহলে 5, 3, 4, 4, 4। তার মানে গ নাম্বারটা आंसर। ক্লিয়ার? বুঝেছি সবাই? পারবো? ধুমধাম ক্লিয়ার? সবাই বুঝেছেন? আমাদের এই ইয়ের ফার্স্ট টাইপের লাস্ট কোশ্চেন। এই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? গড় মানে সংখ্যা দুটির যোগফলকে 2 দিয়ে ভাগ করা, মানে দুটো সংখ্যা থাকলে দুটাই যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এর যে বৃহত্তম সংখ্যাটা যে হবে, বৃহত্তম সংখ্যাটার কথা চিন্তা করেন। বৃহত্তম সংখ্যা যে হবে, বৃহত্তম সংখ্যার জন্য সবচেয়ে বড় আছে 8, তারপরে আছে 2, তারপরে আবার লিখবো 2, তারপরে হবে 0। 8 সবচেয়ে বড়, তারপরে 2 আর 2 দুইটা, তারপরে হচ্ছে সবচেয়ে ছোটটা। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা যদি বলি, ক্ষুদ্রতম, তাহলে আমাদের হওয়ার কথা কি? আগে চিন্তা করি হওয়ার কথা কি। সামনে আসবে 0, তারপরে 2, তারপরে 2, তারপরে 8। আমি কি বলছি? সামনে 0 আসলে কি হবে? সামনে 0 আসলে এটা অঙ্ক সংখ্যাটা কমে যাবে। তাই এই পাশে 2, 8টা ঠিক থাকবে, এইখানে সামনে 2, তারপরে 0 আসবে। এই দুটার গড় বলছে। গড় মানে কি? গড় মানে হচ্ছে এই সংখ্যা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করাকে গড় বলবো আমরা। যয়টা সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা যোগ করে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। সংখ্যা দুটার যোগফল, মানে যোগফলকে আমরা যদি মোট কতগুলা রাশি আছে তত দিয়ে ভাগ করি তাহলে গড় পাবো। গড়ের মধ্যে আমরা পড়বো এইটা। ঠিক আছে? এখন আমরা যদি দেখি এখানে কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 8, এখানে 2 আর 2 হচ্ছে 4, এখানে কি পাচ্ছি 2, তার মানে 8 আর 2 কত পাচ্ছি? 10। একে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি আসবে? 2 দিয়ে ভাগ করেন। দেখেন এইকে 2 দিয়ে কিভাবে ভাগ করব? প্রথমে 10 কে 2 দিয়ে ভাগ করলাম 5, 2 কে 2 দিয়ে ভাগ করলাম 1, 4 কে 2 দিয়ে ভাগ করলাম 2, 8 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তার মানে 5, 1, 2, 4 হবে আমাদের অ্যান্সার। 5, 1, 2, 4। এই যে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? পারবো? সবাই বুঝলাম? বলেন বুঝছেন কি বুঝেননি? তো আজকে আমরা সবচেয়ে সহজ টাইপটা করে ফেলছি, তাই না? তো আজকে যেহেতু ওরিয়েন্টেশন একেবারে শুরু করলাম, আগামী দিন আমাদের দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর, ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর, আমি কোশ্চেনগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন 0.2 কে ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে? 0.35, 45, 1.12। এগুলো দেখে তো সহজই মনে হচ্ছে, কিন্তু আবার দেখেন এই জায়গায় খেলা আছে। এই জায়গায় কি আসছে বুঝছেন কি? এটার নামে উপর একটা ফোঁটা আছে। ফোঁটাকে বলে পৌনঃপুনিক সংখ্যাকে কিভাবে করে ভগ্নাংশে রূপান্তর করতে হয়। এগুলো কিন্তু বিশেষ পরীক্ষাতেও আসে। এই যে পৌনঃপুনিক আছে, এটাকে কিভাবে করে ভগ্নাংশে রূপান্তর করবেন। তারপর পৌনঃপুনিক আছে, তাই না? এগুলো আমরা শিখবো। আবার দশমিককে আমরা ভগ্নাংশকে কিভাবে দশমিকে পরিণত করব সেটা দেখব। দশমিককে ভগ্নাংশে পরিণত কিভাবে করে করব। এরপরে আবার দশমিকের যোগ বিয়োগ শিখবো। তারপরে নেক্সট ক্লাসে অনেক কিছু, তারপরে দশমিকের গুণ শিখবো।
তারপরে দশমিকের কি শিখবো বলেন তো? দশমিকের ভাগ শিখবো। এই যে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো দেখবেন সব জায়গায় ঘুরে ফিরে কাজে লাগবে। খালি ঘুরে ফিরে দেখবেন সব জায়গায় কাজে লাগতেছে, প্রত্যেকটা জায়গাতেই এই জিনিসগুলা। এটা এটা ফ্রি ক্লাস। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই আমাদের ক্লাসটা মানে এটা কাজে লাগতেছে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আগামী ক্লাসে আমাদের রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হবে রাত 9টা করে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস করার জন্য। আর অবশ্যই আপনারা যদি আপনাদের যদি ভর্তি হতে চান, ওখানে নাম্বারটা দিয়ে দেওয়া আছে 0132082082084, এই নাম্বারে কল করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।